আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি পরীর ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন একটি ভাই, তার নাম প্রকাশ করতে মানা করেছেন। ঘটনাটি একবার শুনতে শুরু করে দিলে প্রেমে পড়ে যাবেন। চলুন শুরু করা যাক ভয়ানক এই ঘটনাটি। অন্ধকার রাত, আমিও আমার বন্ধু আসছি পাশের গ্রামে পরী ধরা একটা ছেলেকে দেখতে। ছেলেটাকে পরী ধরায় কবিরাজ আসছে পরীটাকে ছাড়াতে। কবিরাজ এসে কিছুক্ষণের মধ্যে পরীটাকে বন্দী করে ফেললেন। এই দেখে আমি আমার বন্ধু আরমানকে বললাম, কিরে, কবিরাজ এত তাড়াতাড়ি পরীটাকে বন্দী করলো কিভাবে? তখন আরমান বলল, কেন জানিস না, কবিরাজের সাথে জিন থাকে। কবিরাজরা জিন পরীদের বন্দী করে তাদের দিয়ে কাজ করায়। আরমানের কথায় অবাক হয়ে বললাম, তাই নাকি? বিষয়টা তো অনেক মজার। এই বলে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ওদিকে কবিরাজ পরীকে বন্দী করায় আশপাশের অনেকে আসা মানুষেরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। তখন আরমান বললেন, নিশাদ, চল বাড়িতে যাই, কাজ তো শেষ। ওর কথায় জবাবে আমি বললাম, মানে আরমান, তুই যা, আমি একটু পর আসব, আমার একটা কাজ আছে। কাজ? তোর আবার কিসের কাজ? রাতের বেলা এখানে তোর কি কাজ থাকতে পারে? তখন আমি বললাম, পরে জানতে পারবি, যা তুই বাড়িতে যা, আমি পরে আসব। আমার কথায় আরমান আর কথা না বাড়িয়ে চলে গেলেন। এদিকে আমি অপেক্ষা করতে লাগলাম কবিরাজ কখন বাড়িতে যায়। এভাবে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একসময় দেখলাম কাজ শেষ করে কবিরাজ বাড়ির দিকে যাচ্ছে। ওনাকে যেতে দেখে আমি কবিরাজের পিছনেই, ওনার পিছন পিছন যেতে থাকি আমি। এভাবে কিছু দূর গেলে কবিরাজ হঠাৎ পিছনে তাকিয়ে বললেন, এই ছেলে, কে তুমি? আমার পিছন পিছন আসছো কেন? তখন আমি একটু আমতা করে বললাম, আপনাকে একটা কথা বলার জন্য। আসলে সত্যি বলতে আমার কবিরাজি শিখতে ইচ্ছে করছে। আমি কবিরাজি শিখব। আমার ইচ্ছে হয় আমি পরীকে বন্দি করে নিজের কাজ করাবো। আমার এরকম কথায় কবিরাজ হাসতে হাসতে বললেন, পাগল ছেলে, এটা কোনো ছেলে খেলা না যে যখন ইচ্ছে হয় করবা। বাড়িতে চলে যাও। কথাটা বলে কবিরাজ হাঁটতে লাগলেন। এদিকে তখন আমি আবারও ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম। আমাকে আবারও হাঁটতে দেখে কবিরাজ বললেন, আবার কেন পিছন পিছন আসছো? বললাম না বাড়িতে চলে যাও। হ্যাঁ, বাড়িতে তো যাব, আপনি বলেন আগে আমাকে কবিরাজি শিখাবেন। আমার এরকম কথায় কবিরাজ দাঁড়িয়ে বললেন, দেখো বাবা, কবিরাজি বিদ্যা শেখা এতটা সহজ নয়। অনেক সময় লাগে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই পথে সবাই আসতে পারে না। যাও, বাড়িতে যাও। ওনার কথায় আমি একটু চুপ থেকে বললাম, যত কঠিন কাজই হোক আমি পারবো। আমি বলেন শিখাবেন। তখন কবিরাজ বললেন, আমি কবিরাজি শেখাতে পারি না। আমি নিজেও এখনও বড় মাপের কবিরাজ হইনি। আমি এখনও আমার গুরুর কাছে শিক্ষা নেই। কবিরাজের কথায় তখন বলে উঠলাম, তাহলে আপনি বলে দেন কার কাছে গেলে কবিরাজি শিখতে পারবো, পরীকে বন্দি করতে পারবো? আমার কথায় কবিরাজ করতে গিয়ে নিজেকে শান্ত করে বলল, ঠিক আছে, তোমাকে একজন তান্ত্রিকের কথা বলছি, ওনার কাছে গিয়ে অনুরোধ করিও, উনি তোমাকে শিখাতে পারে। তবে হ্যাঁ, আবারও বলছি, কবিরাজি বিদ্যা শিখা সহজ না। তোমার জীবনে বিপদ নেমে আসতে পারে। তুমি শক্তি পাওয়ার লোভে নিজের ঈমান নষ্ট করে ফেলতে পারো। তোমাকে যে তান্ত্রিকের কথা বললাম, উনি সব রকমের কাজ করে, কালো জাদু থেকে শুরু করে সব। তোমার ইচ্ছে হয়তো ওনার কাছে যেও, না হলে যেও না। আমার মতে এসবে না যাওয়া ভালো। কথাটা বলে কবিরাজ আমাকে সেই তান্ত্রিকের ঠিকানা বললেন। ঠিকানা বলে চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর আমি পিছনে ঘুরে দেখি আমার বন্ধু আরমান দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আরমানকে দেখে চমকে উঠে বুকের মধ্যে থুতু দিয়ে বললাম, আরে তুই বাড়িতে যাসনি? আমার কথায় আরমান বললেন, এই তাহলে তোর কাজ, তাই না? আমি তো গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনলাম। আরমানের কথায় বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন আরমান বললেন, নিশাদ দেখ, এসবের মধ্যে যাস না। আমি এসব কবিরাজ তান্ত্রিকের বিষয়ে জানি। খারাপ তান্ত্রিক কবিরাজরা এই জিন পরীদের হাতে মরে। দুনিয়ায় অনেক কাজ আছে, কাজ কর, তা ভালো, এসবে যাস না। আরমানের কথায় ওকে বললাম, একবার যখন কবিরাজি শেখার চিন্তা মাথায় ঢুকছে তো এটা করেই ছাড়ব। পরীকে আমি বন্দি করব। আমি অন্য কবিরাজের মতো কবিরাজি করব না। আমার শুধু দরকার একটা পরীকে বন্দি করে আমার সাথে সাথে রাখব। একবার ভাবতো তখন কীরকম ভালো লাগবে? ভালো লাগবে না ছাই? পরী কি পশু পাখি নাকি যে খাঁচায় বন্দি করে পালবি? দেখ, শেষবারের মতো বুঝিয়ে বললাম, এগুলাতে যাস না। আমার বাড়ি এসে গেছে, বাড়িতে গেলাম, তুইও বাড়িতে চলে যা। কথাটা বলে আরমান বাড়িতে গেলে আমিও চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম মা আমার ঘরে খাবার রেখে দিছে। খাবার ঘরে দেখে খেয়ে শুয়ে পড়লাম।
পরের দিন দিনের বেলা কবিরাজের দেয়া ঠিকানা মতো চলে গেলাম ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক থাকে নদীর পাড়ের এক শ্মশান ঘাটের পাশে। আমি ওখানে গিয়ে দেখলাম তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান করছে। ওনার এরকম অবস্থা দেখে আমি ওনাকে ডাক দিলাম, কিন্তু উনি আমার ডাকে সাড়া না দিয়ে চোখ বন্ধ করেই রইলেন। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর একসময় তান্ত্রিক চোখ খুলে বললেন, কে তুমি? আমার এখানে কি চাও? তখন আমি তান্ত্রিককে সব ঘটনা খুলে বললাম। তান্ত্রিককে বললাম ওই কবিরাজকে অনুরোধ করায় উনি আপনার কথা বলছে, আপনি দয়া করে আমাকে কবিরাজি শিখান, আমার যা করতে হয় করব। আমার কথায় তান্ত্রিক বললেন, কবিরাজি শেখার শখের জিনিস না, জিন পরীকেও বন্দি করা শখের জিনিস না। এসব পাগলামি না করে বাড়িতে ফিরে যাও, সেই বরং তোমার জন্য ভালো হবে। তখন আমি সেখানে বসে বললাম, না না, আমি পারবো, আপনি বলুন, আপনি যা বলবেন তাই করব, বিনিময়ে কবিরাজি শেখান, আমি পরী বন্দি করব। আমার কথায় তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যেহেতু অনুরোধ করছো তাহলে একটা ব্যবস্থা করে দেই। শোনো, তান্ত্রিক হওয়া বা কবিরাজ হওয়া এটা অল্প সময়ের কাজ নয়, অনেক দিন অনেক বছর লেগে যায়। তোমাকে এসব হতে হবে না, আমি অল্প সময় তোমাকে কিছু আমল শিখিয়ে দিব, আর আমি নিজে তোমাকে একটা পরী বন্দি করিয়ে দিব। তুমি সেই পরীকে দিয়ে নিজের কাজ করাতে পারবে, পরীকে যা বলবা তাই শুনবে। তান্ত্রিকের কথায় আমি খুশি হয়ে বললাম, তাই? তাহলে তো ভালো হয়। তখন তান্ত্রিক বললেন, কিন্তু এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, কঠিন কাজ। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে মনে করো পরী তোমার গোলাম হয়ে যাবে। তান্ত্রিকের কথায় ওনার দিকে তাকিয়ে বললাম, কি সেই কাজ, বলুন আমাকে। আমার কথার জবাবে তান্ত্রিক বললেন, তোমাকে একটা শেয়ালের মাথা ও আত্মহত্যা করা কোনো ব্যক্তির হাতের আঙুল লাগবে। তুমি অপেক্ষা করবে কোন দিন কোনো এলাকায় মানুষ নিজে আত্মহত্যা করে মারা যায়। মারা যাওয়ার মানুষটাকে যখন কবর দিবে, কবর দেওয়ার পর তুমি কবর খুঁড়ে সেই মানুষটার হাতের আঙুল কেটে নিয়ে চলে আসবে। এতে হবে তুমি লাশের হাতের আঙুল ও একটা শেয়ালের মাথা নিয়ে আসতে পারলেই তোমার কাজ হবে। জানি তোমার জন্য এটা কঠিন কাজ, যদি এই কাজটা করতে পারো তো পরী তোমার গোলাম হবে, আর যদি না পারো তাহলে এসব বাদ দাও, ভুলে যাও পরীকে বন্দী করার ইচ্ছে। তান্ত্রিকের কথায় আমি বেশ অবাক হলেও একসময় রাজি হয়ে বলি, এটা যতই কঠিন কাজ হোক আমি পারবো, আমাকে কিছুদিন সময় দিন। আমি লাশের আঙুল ও শেয়ালের মাথা নিতে পারলে সাথে সাথে আপনার কাছে চলে আসব। এই বলে তান্ত্রিকের কাছে বিদায় নিয়ে চলে যাই বাড়িতে। বাড়িতে যাওয়ায় বাবা বললেন, নিষাদ, কোথায় গিয়েছিলি? সেই সকালে বেরোলি, দুপুর হলো, এখন বাড়িতে ফিরলি? বাবার কথার জবাবে ওনাকে বললাম, কোথাও যাইনি বাবা, এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কথাটা বলে ঘরে চলে গেলাম। আমি যে তান্ত্রিকের কাছে গিয়েছি, আবারও যাব, এই কথা কাউকে বলিনি, বলবো না। আমি ঘরে গিয়ে একটু পর গোসল করে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে কিছুক্ষণ আরাম করে বিকালে বন্ধু আরমানের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে আরমান বলল, কিরে, সকাল থেকে কোথায় ছিলি? কোথাও গিয়েছিলি নাকি? ওর কথার জবাবে আমি বললাম, না, কোথাও যায়নি, বাড়িতেই ছিলাম। কথাটা বলে আরমানকে বললাম, আচ্ছা আরমান, একটা কথা বলতো, শেয়াল কোথায় পাবো? আমার কথায় আরমান হেসে বলল, শেয়াল? হঠাৎ শেয়াল দিয়ে কি করবি? শেয়াল তো জঙ্গলে পাওয়া যায়। তাতে জানি, জঙ্গল ছাড়া কি শেয়াল ধরার বুদ্ধি নেই? তখন আরমান বলল, আছে, আমার চাচার পুকুর পাড়ে গিয়ে দেখবি পুকুরের ধারে শেয়াল গর্ত করছে, ওখানে কয়েকটা শেয়াল দেখা যায়। তা হঠাৎ তুই এসব কেন জিজ্ঞেস করছিস? ওর কথায় আমি বললাম, এমনি। তখন আরমান বললেন, এমনি তাই না? তোর মাথা থেকে তাহলে কবিরাজি শেখার ভূত যায়নি। আরমানের কথায় ওর দিকে তাকিয়ে বললাম, এসব বাদ দেখো, চল বাজারের দিকে যাই। কথাটা বলে চলে গেলাম বাজারের দিকে আড্ডা দিতে। ওদিকে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের দিকে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ঘরে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, শেয়ালের ব্যবস্থা তো মনে হচ্ছে হবে, কিন্তু আত্মহত্যা করা লাশের আঙুল পাবো কিভাবে? মানুষ কখন মারা যাবে সেই অপেক্ষায় তো থাকতে হবে। এই ভাবনা মতো সেটাই করলাম। অপেক্ষা করতে লাগলাম আর খোঁজ খবর নিতে লাগলাম কখন কেউ মারা যায়। এভাবে একদিন দুদিন করে কেটে গেল 7টা দিন। 7 দিন পর আমি জানতে পারলাম 2 গ্রাম পরে একজন লোক গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। সেই খবর পেয়ে ওখানে যাই আর দেখি কোথায় কবর দেওয়া হয়। ওখানে গিয়ে দেখি
ফাঁকা একটা কবরস্থান, যেটা বাঁশ বাগানের পাশে। ওখানে ওই লোকটার কবর হয়। ওনাকে কবর দেওয়া দেখে বাড়িতে চলে আসি আর ভাবি ভালোই হলো, ফাঁকা জায়গায় লোকটার কবর হয়েছে। ওখানে গিয়ে ওনার আঙুল কেটে নিয়ে আসলেও কেউ জানতে পারবে না। এই ভাবনা মতো সেদিনটা পার করে দেই। ভাবি কালকে যাব ওই কবরস্থানের ওখানে। তো ভাবনা মতো সেদিনটা কেটে যাওয়ার পর পরের দিন আমার বন্ধু আরমানকে বলি, আরমান আমার সাথে আয়, এক জায়গায় ঘুরতে যাব। আমার কথায় আরমান বললেন, কোথায় ঘুরতে যাবি হঠাৎ? ওর কথায় আমি ভুলভাল বুঝিয়ে বললাম, আয় আমার সাথে, আয় দেখতে পারবি। কথাটা বলে আরমানকে নিয়ে ওই কবরস্থানের ওদিকে গেলাম। সময়টা তখন শেষ বিকেল। ওদিকে গিয়ে আশপাশের জায়গাগুলো ঘুরে আরমানকে বললাম, আরমান চল বাড়িতে যাই, একটু পর সন্ধ্যা হবে। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন আরমান বললেন, আরে নিশাত, এদিকে কোথায় যাচ্ছিস? এই রাস্তা দিয়ে তো আসিনি। তখন আমি বললাম, সমস্যা নেই, আয়, এই রাস্তা দিয়েও বাড়িতে যাওয়া যায়, আয় আমার সাথে। কথাটা বলে আরমান ও আমি হাঁটতে লাগলাম। দুজনে হাঁটতে হাঁটতে ওই কবরস্থানে পাশে আসলে আমি আরমানকে বললাম, আরমান তুই এখানে একটু দাঁড়া, আমার পেট খারাপ করছে, ফাঁকা জায়গায় বাথরুমের কাজ সারতে হবে, একটু অপেক্ষা কর। তখন আরমান বললেন, আরে এটা কবরস্থান, এখানে করিস না, পাশের বাঁশ ঝাড়ে যা। ওর কথায় আমি বললাম, ঠিক আছে তাই করব। কথাটা বলে বাঁশঝাড়ের ভিতরে ঢুকে আরমানের চোখের আড়াল হয়ে পিছন দিয়ে ঘুরে কবরস্থানে ঢুকলাম। কবরস্থানে ঢুকে গতকাল মাটি হওয়া কবরটা খুঁড়তে লাগলাম। ভয় করছিল অনেক, তবু আমাকে কাজটা করতে হবে। এই ভেবে মাটি সরিয়ে কাপা কাপা শরীর নিয়ে সেই লাশের একটা আঙুল কেটে নিলাম। হাত কাঁপছিল আমার। আমি তবুও আঙুল কেটে তাড়াহুড়ো করে উপরে উঠে কবরের মাটি আবারও ঠিকঠাক করলাম। করে কাটা আঙুলটা পকেটে লুকিয়ে রেখে সব ঠিকঠাক করে স্বাভাবিক হয়ে চলে গেলাম আরমানের কাছে। ওর কাছে যাওয়ার পর বললাম, আরমান চল বাড়িতে চল। আমার কথায় আরমান আমার সাথে হাঁটতে লাগলেন। ওর সাথে হাঁটার সময় একসময় আরমান বললেন, নিশাদ তোর শরীরে ও প্যান্টে মাটি লেগে আছে কেন? তখন আমি হাত দিয়ে মাটি ঝেড়ে ফেলে বললাম, কি জানি কোথায় যে লেগে গেছে জানি না। আমার কথায় আরমান কিছু বললেন না। তখন দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর লাশের কাটা আঙুলটা একটা কাপড়ে মুড়িয়ে লুকিয়ে রাখলাম। যাক, তাও একটা ব্যবস্থা হলো। এখন শেয়ালের মাথা লাগবে। আরমান বলছে ওর চাচার পুকুর পাড়ে শেয়ালের গর্ত আছে, নিশ্চয়ই রাতে শেয়ালগুলা বাহিরে বের হয়। আজকে রাতে জাল নিয়ে সেই শেয়ালগুলাকে ধরব। এই ভাবনা মতো অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা শেষে রাত হলো। রাত হলে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম। আমি শুয়ে আছি এই কারণে মা বাবা যেন কোনোভাবে বুঝতে না পারে আর রাত যেন গভীর হয়। তো এভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর রাত গভীর হলো। রাত গভীর হলে আমি একটা জাল ও একটু ছুরি নিয়ে চলে যাই সেই পুকুর পাড়ে। ওখানে গিয়ে শেয়ালের গর্তের বাহিরে দেখি একটা শেয়াল 3টে বাচ্চা নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে জাল নিয়ে হঠাৎ করে আমি ঝাঁপিয়ে পড়ি শেয়ালের উপর। তখন বড় শেয়ালটা সহ 2টো বাচ্চা গর্তে ঢুকে যায় আর আমি একটা শেয়ালের বাচ্চাকে ধরে ফেলি। একটা শেয়ালের বাচ্চাকে ধরার পর সেখান থেকে একটু দূরে ঝোপঝাড়ের মাঝে এসে শেয়ালের বাচ্চাটার মাথাটা কেটে পলি ব্যাগে করে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখি। ওটা লুকিয়ে রেখে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কালকেই যাব ওই তান্ত্রিকের কাছে। এই ভাবনা মতো শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছিল না। শেয়ালের বাচ্চাটাকে মেরে ওর মাথা কেটে নিলাম। এরপর লাশের আঙুল কেটে ফেললাম। এসব কাজ করতে পারবো বা করব কখনো ভাবিনি। যাই হোক, অনেকক্ষণ জেগে থাকার পর একসময় আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকাল হলে খাবার খেয়ে মা বাবার চোখ ফাঁকি দিয়ে শেয়ালের মাথা ও আঙুলটা নিয়ে চলে যাই ওই তান্ত্রিকের কাছে। ওনার কাছে যাবার পর উনি খুশি হয়ে বলেন, তুমি তো খুব সাহসী। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবা না, ভয়ে পালিয়ে গেছো। তুমি এসব নিয়ে আসছো, এখন তোমার কাজ হয়ে যাবে। দাও, ওসব আমার কাছে দাও। কবিরাজের কথায় আমি ওনাকে শেয়ালের মাথাটা ও কাটা আঙুল দেয়ায় উনি সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে শেয়ালের মাথাটা ও আঙুল সামনে রেখে চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ পড়ার পর একসময় সামনে থাকা আগুনের শেয়ালের মাথাটা ও আঙুল রেখে পোড়াতে লাগলেন। এভাবে প্রায় 1 ঘন্টা পর শেয়ালের মাথা ও আঙুল পুড়ে ছাই হয়ে গেল। এরপর সেই ছাই হাতে নিয়ে
ওখানে কি কি জানি মন্ত্র পড়ে তান্ত্রিক চোখ খুলে আমাকে বললেন, শোনো, এই ছাইটা তুমি নাও। এটা নিয়ে পাশের গ্রামে একটা জায়গা আছে, সেখানে বিশাল বড় একটা বটগাছ আছে। সেই বটগাছে বসবাস করে একটা জিন পরিবার। ওখানে একটা পরীও আছে, পরীটার নাম জান্নাত। তুমি এই ছাইটা নিয়ে সেই বটগাছের চারিদিকে ছিটিয়ে দিবা, আর একটুখানি ছাই বটগাছে লাগিয়ে দিবা। এটা করতে পারলে সেই জান্নাত পরী তোমার কাছে চলে যাবে। তুমি ছাইটা ওখানে ছিটিয়ে বাড়িতে চলে যেও, কাজ হয়ে যাবে। তান্ত্রিকের কথায় খুশি মনে ছাই হাতে নিয়ে চলে গেলাম পাশের গ্রামে। সেখানে গিয়ে দেখলাম আসলেই ওখানে বিশাল একটা বটগাছ। আমি গাছটাকে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আশপাশের দু একজন মানুষ ছিল। মানুষদের দেখে অপেক্ষা করতে থাকলাম কখন ওরা যাবে। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে একসময় ওরা চলে গেলেন। মানুষ দুজন সেখান থেকে চলে যাওয়ায় আমি তাড়াহুড়ো করে তান্ত্রিকের দেয়া ছাই ছিটিয়ে দিলাম বটগাছের চারিদিকে, আর একটুখানি ছাই বটগাছে লাগিয়ে দিলাম। এটা করার পর সেখান থেকে চলে আসলাম বাড়িতে এসে গোসল করে ঘরে শুয়ে শুয়ে ভাবলাম, যাক বাবা, সব তাহলে ঠিকঠাক হলো, এখন শুধু পরী আসার অপেক্ষা। এই ভেবে খুশি মনে একটু আরাম করে বিকালে বন্ধু আরমানের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হয়ে আড্ডা দেওয়ার সময় আরমান বললেন, কিরে, তোকে আজ খুশি খুশি লাগছে, কি হয়েছে তোর? তখন আমি বললাম, কই কিছু না, এমনি। আমার কথায় আরমান আর কথা না বাড়ালে আমি দুজনের সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলাম, করে রাতে আমি চলে আসলাম বাড়িতে এসে খাবার খেয়ে ঘরে শুয়ে অপেক্ষা করছি পরী যখন তখন আসতে পারে। এই ভাবনা মতো জেগে আছি, কিন্তু পরী তো আসে না। পরী না আসায় সে রাতে ঘুমিয়ে পড়ি। এভাবে দুদিন কেটে যায়। 3 দিনের দিন রাতের বেলা আমি পরী আসার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আমি ঘুমানোর পর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি আমি ঘরে নেই, অন্য একটা জায়গায় শুয়ে আছি। নিজেকে অজানা জায়গায় শুয়ে কাটতে দেখে উঠে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখলাম খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আপনি কে? তখন মেয়েটা বললেন, আমি পরী। পরী কথাটা শুনে খুশি হয়ে বললাম, ওহো, তুমি নিশ্চয়ই জান্নাত পরী। তখন জান্নাত পরী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। পরীর কথায় আমি খুশি হয়ে বললাম, জানতাম তুমি আসছে, তোমার অপেক্ষায় তো ছিলাম 3টা দিন। তান্ত্রিক মনে হয় তোমাকে আজকে পাঠিয়েছে। আমার কথায় জান্নাত পরী 1 পা 2 পা করে আমার কাছাকাছি দাঁড়িয়ে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। জান্নাত পরীর থাপ্পড় এত জোরে ছিল যে আমি থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যাই, আর আমার গাল ফেটে রক্ত পড়তে থাকে। পরী আমাকে এভাবে থাপ্পড় দেয় আমি গালে হাত চেপে রেখে বলি, আমাকে মারলা কেন? তুমি কি জান্নাত পরী না যে আমার কাছে আসা কথা ছিল? তুমি এসে আমাকে আঘাত কেন করলে? তুমি নিশ্চয়ই জানো এখন থেকে আমার কাছেই তোমাকে বন্দী হয়ে থাকতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। আমার এরকম কথায় জান্নাত পরী আমার আরেক গালে আরেকটা থাপ্পড় মারলেন। 2টা থাপ্পড় খেয়ে এবার আমি ভয়ে ভয়ে বললাম, আমাকে মারছো কেন? আমার কি দোষ? কি করছি আমি? তখন জান্নাত পরী বললেন, তুমি জানো না তুমি কি করছো? তুমি এত বোকা কিভাবে হলে? তুমি কি জানো না তান্ত্রিকেরা কতটা খারাপ হয়? জান্নাত পরীর কথায় আমি কিছু বুঝতে না পেরে ওকে বললাম, কি হয়েছে, আমাকে খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। আমার কথায় জান্নাত পরী বললেন, তুই শিয়ালের মাথা ও লাশের আঙুল তান্ত্রিককে দেয়ায় তান্ত্রিক ওটা দিয়ে কালো জাদু করে। তান্ত্রিকের উদ্দেশ্য ছিল খারাপ। আমরা পাশের গ্রামের ওই বটগাছে থাকি। আমরা হলাম গুপ্তধন পাহারাদার জিন। আমাদের কাছে অনেক গুপ্তধন ছিল। এই খবর পাবার পর সেই তান্ত্রিক অনেক চেষ্টা করছিল আমাদের বন্দী করিয়ে সেই গুপ্তধন নেবার, কিন্তু তান্ত্রিক সেটা করতে পারছিল না। এতদিন পর তোকে দিয়ে তান্ত্রিক শেয়ালের মাথা, কাটা আঙুল এগুলার ছাই ওই বটগাছে ছিটিয়ে দেওয়ানোর ফলে আমরা দুর্বল হয়ে যাই। তখনই তান্ত্রিক সুযোগ পেয়ে আমার মা বাবা ও আমার ছোট ভাইকে বন্দী করে ফেলে। মা বাবা ও ভাইয়ের মতো আমিও বন্দী হতাম যদি আমি ওদের সাথে থাকতাম। আমি বটগাছে ছিলাম না, জিন রাজ্যে এক আত্মীয়ের জিনের বিয়েতে গিয়েছিলাম আমি। তোর কারণে তান্ত্রিক আমার মা বাবা ভাইয়ের বন্দী করে রাখছে। ওদের বন্দী করে আমাদের সব গুপ্তধন নেবার চেষ্টা করছে। এসবের জন্য দায়ী তুই। তোর পরিবন্দী করা খুব শখ, তাই না? এই যে আমি আসছে, কর আমাকে বন্দী করিয়ে কাজ করা। কথাটা বলে আরেকটা থাপ্পড় দিয়ে বললেন, তোর পরিবন্দী করা নেশা তোর জীবন শেষ করে দিবে। এখন থেকে তিলে তিলে শেষ করে দিব তোকে। তুই আমার হাতে মরবি।
আমার কথা তোর পরিবারকে বললে বা কোনো কবিরাজের কাছে যাওয়ার চেষ্টা করলে তোকে সহ তোর মা বাবাকে মেরে ফেলব। কথাটা বলে সেখান থেকে বাতাসে মিশে গেলেন জান্নাতপরি। এদিকে এত কিছু শুনে আমি এতটা অবাক হই যে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর কতক্ষণ পড়েছিলাম জানি না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরলে ওরা বললেন, এই যে ভাই, কে আপনি? আপনি এই মাঠের মধ্যে ফাঁকা জায়গায় শুয়ে আছেন কেন? আমরা কাজ করতে এসে দেখি এখানে পড়ে আছেন। ওদের কথায় আমি উঠে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে বললাম, এটা কোন জায়গা ভাই? তখন ওরা আমাকে যে জায়গার কথা বললেন সেটা আমার গ্রাম থেকে কয়েকটা গ্রাম পড়ে। আমি এত দূরে কিভাবে গেলাম এটাই বুঝতে পারছি না। তখন ওদের বললাম, আমি আমার গ্রামে যাব, কোন দিকে যাব? তখন ওরা আমাকে রাস্তা দেখিয়ে দিলে আমি হাঁটতে লাগলাম। জানি না কি থেকে কি হয়ে গেল, অনেক কান্না পাচ্ছে। আমি পরিবন্দী করার নেশায় ভুল করে ফেলছি। জানি না এই ভুলের মাসুল আমাকে কি দিতে হবে। এই ভেবে এক সময় পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বাবা বলল, নিষাদ, কোথায় গিয়েছিলি? সকালে ঘুম থেকে উঠে দেখি তুই নেই। আর তোকে এমন দেখাচ্ছে কেন? শরীরও মাটি, গালে দাগ, রক্ত জমে আছে, কি হয়েছে তোর? তখন আমি গালে হাত দিয়ে বললাম, ও কিছু না, আমার একটা ছেলের সাথে ঝামেলা হয়েছে, ওর সাথে মারামারি করছি, তাই এমনটা হয়েছে। আমার কথায় বাবা ধমক দিয়ে বললেন, মানুষের সাথে ঝামেলা করতে কেন গিয়েছিলি? এসব শিক্ষা কি তোকে দিয়েছি আমি? আজকের পর যদি কোনোদিন শুনেছি মানুষের সাথে ঝগড়া মারামারি করতে, তো বাড়ি থেকে বের করে দিব। যা, গোসল কর, খাবার খেয়ে নে, এরপর বাজারে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে আসিস। বাবার কথায় আমি কথা না বাড়িয়ে গোসল করে ঘরে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে ঘরে শুয়ে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম বন্ধু আরমানের বাড়িতে। ওর বাড়িতে গিয়ে আরমানকে সাথে নিয়ে বাজারের দিকে যেতে লাগলাম। তখন আরমান বললেন, কিরে, বাজারে কেন যাচ্ছিস, বললি না তো? আর তোর শরীরে গালে আঘাতের দাগ কিসের? ওর কথার জবাবে আমি বললাম, তেমন কিছু না, ঝামেলা হয়েছে একজনের সাথে। বাজারে চল, ঔষধ নিতে হবে ব্যথার। এই বলে দুজনে বাজারে গিয়ে আমি ঔষধ নিলাম। নিয়ে আরমান ও আমি কিছু খেয়ে বাড়ির দিকে আসতে যাব, এমন সময় আরমানের বাবার সাথে দেখা। ওর সাথে দেখা হতেই আরমানের বাবা বললেন, আরমান, বাজারে আসছিস, ভালো হয়েছে। আমি তোকে বাজার করে দেই, নিয়ে বাড়িতে যা, আমার ফিরতে দেরি হতে পারে। ওনার কথায় আরমান বললেন, নিষাদ, তুই বাড়িতে যা, আমি একটু পর আসছি। আরমানের কথায় আমি বললাম, ঠিক আছে। এই বলে আমি বাড়িতে না গিয়ে চলে গেলাম ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক কেন আমার সাথে প্রতারণা করলো, আমাকে বোকা বানিয়ে জান্নাতের পরিবারের সবাইকে বন্দি করলো। এই ভাবনা মতো আমি তান্ত্রিকের ওখানে গিয়ে দেখলাম তান্ত্রিক সেখানে নেই। তান্ত্রিককে না দেখে আশপাশে খুঁজলাম, কিন্তু এতেও ওনাকে খুঁজে পেলাম না। তান্ত্রিককে না পেয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘরে শুয়ে রইলাম। শরীরটা অনেক খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে রাতের খাবার খেয়ে দরজা লাগিয়ে শুয়ে রইলাম। ভয় লাগছে, গত রাতের মতো যদি আজকেও জান্নাতপরি আমার কাছে আসে, আমাকে নিয়ে বাহিরে যায়, এসব চিন্তা করে জেগে আছি। ঘড়িতে তখন রাত 12টা। এরকম একটা সময়ে জান্নাতপরি আমার ঘরে আসে। জান্নাতপরি এসে আমার দিকে তাকিয়ে ওর হাতটা আমার দিকে করে এমন সময় আমি অনুভব করি আমার বুকে অনেক ব্যথা। মনে হচ্ছে ভারী কিছু আমার বুকের উপর চাপ দিয়ে রাখছে। আমি ব্যথায় চিৎকার করছি। আমি চিৎকার করলেও সেই আওয়াজ মা বাবা বা অন্য কেউ শুনতে পাচ্ছে না। তখন জান্নাতপরি রেগে গিয়ে বলেন, কিরে, কষ্ট লাগছে? আমারও কষ্ট লাগছে, আমার মা বাবা ভাইয়ের কথা ভেবে। তোকে বলছি না যন্ত্রণা ও কষ্ট দিয়ে মারব? দেখ, সেটাই করে ছাড়ব। কিছুদিনের মধ্যে কষ্ট, দুঃখ, অসুস্থ হয়ে মরবি তুই। জান্নাতপরির কথায় আমি বললাম, আমি ওই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম কথা বলতে। তান্ত্রিককে বলতাম আপনার মা বাবাকে যেন ছেড়ে দেয়, কিন্তু আমি তো তান্ত্রিকের দেখাই পেলাম না। আমার কথায় জান্নাত বললেন, দেখা পাবি কি করে? তান্ত্রিক তো ওই জায়গা থেকে পালিয়ে গেছে। তান্ত্রিক এখন অন্য একটা জায়গায়, নদীর পাড়ের একটা চর আছে, ওখানে চলে গেছে। তখন আমি বললাম, তান্ত্রিক যেখানেই যাক, আমি যাব, ওর কাছে গিয়ে বলবো আপনার মা বাবাকে যেন ছেড়ে দেয়। আমার কথার জবাবে জান্নাত বললেন, তুই বললে কি ছেড়ে দিবে? তান্ত্রিক খুব খারাপ। আমি চেষ্টা করছি কিভাবে মা বাবাকে ছাড়ানো যায়, কিন্তু ভয়ে তান্ত্রিকের কাছে যেতে পারছি না। ওর কাছে গেলেই আমাকেও বন্দী করতে পারে। আমার মা বাবা ও ভাইকে যদি আমি ফিরে না পাই, তাহলে তোকে তো মারবো, তোর মা বাবাকেও শেষ করে দিব। কথাটা বলে চলে গেলেন জান্নাতপরি। এদিকে আমি চিন্তায় চিন্তায় শুয়ে রইলাম। কি থেকে কি হয়ে গেল?
আমি যে পরীকে বন্দী করতে গিয়ে বড় বিপদে পড়ে গেলাম। আমি সে রাতে না ঘুমিয়ে পার করে দিলাম। পরের দিন সকালে খাবার খাওয়ার সময় না বলল, নিষাদ, তোর শরীরটা এমন লাগছে কেন? তোর শরীর কি বেশি খারাপ? ব্যথা কি কমেনি? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, ব্যথা কমছে মা, আর আমি তো ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। কথাটা বলে খাবার খেয়ে মাকে বললাম, মা, আমি আরমানের বাড়িতে থেকে আসি একটু। কথাটা বলে আরমানের বাড়িতে না গিয়ে চলে গেলাম পরীর কথা মতো তান্ত্রিকের সাথে দেখা করতে ওই নদীর ওখানে চরের মধ্যে। আমি ওখানে যাওয়ায় তান্ত্রিক আমাকে দেখে অবাক হয়ে বললেন, কি রে, তুই আমার খোঁজ পাইলি কিভাবে? তোর কাজ তো হয়ে গেছে, তোর কাছে কি পরী আসেনি? তখন আমি রেগে বললাম, হ্যাঁ আসছে, আমাকে মারতে আসছে। আপনি কেন এমনটা করলেন? আমাকে ধোঁকা কেন দিলেন? আমার দিয়ে কালো জাদু করিয়ে জান্নাত পরীর মা বাবাকে কেন বন্দী করলেন? আমার কথায় তান্ত্রিক বলে উঠলেন, ও হো, তাহলে তুই সব কিছু জেনে গেছিস। শোন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল ওদের বন্দী করার। তুই আশায় এটা সহজ হয়ে গেছে। তোকে দিয়ে আমার যা করানোর করছি, এখন তুই চলে যা, আমার কাছে আর আসবি না। আসবো না মানে? 100 বার আসবো। আপনি এখনই জান্নাত পরীর মা বাবা ও ভাইকে ছেড়ে দিন। আমার এরকম কথায় তান্ত্রিক বললেন, ওদের বন্দি করছি কি ছেড়ে দেওয়ার জন্য? ওদের তখনই ছাড়ব যখন ওরা ওদের গুপ্তধন আমাকে দিয়ে দিবে। গুপ্তধন না পেলে ওদের কাউকে ছাড়ব না। দেখুন, এটা কিন্তু ঠিক না। আপনি ওদের মুক্ত করে দিন, নইলে আপনাকে ছাড়ব না। আমার কথায় তান্ত্রিক ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, তুই আমার কি করবি? তোকে সুযোগ দিলাম, এখান থেকে পালা, নইলে তোকেই এখানে মেরে ফেলব। তান্ত্রিকের কথায় এমন রাগ হয়েছিল যে মন চাইছিল ওকে মেরে ফেলি। তান্ত্রিকের এরকম কথায় আমি কিছু না বলে সেখান থেকে চলে আসলাম দূরে। আমি দূরে এসে বসে আছি। বাড়িতে যাবে না, এই তান্ত্রিককে শিক্ষা না দিয়ে বাড়িতে যাব না। জান্নাত পরী তো আমাকে মেরেই ফেলবে, মরার আর ভয় করি না। এই ভেবে ওখানে 1-1.5 ঘন্টা বসে থেকে চুপি চুপি হাতে একটা লাঠি নিয়ে তান্ত্রিক সেখানে আছে ওখানে পিছন দিক দিয়ে গেলাম। সেখানে যাবার পর দেখলাম তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান করছে। তান্ত্রিকের এরকম অবস্থা দেখে আমি পিছন পিছন আস্তে আস্তে গিয়ে পিছন থেকে তান্ত্রিকের মাথায় দিলাম এক বাড়িতে সেখানে চিৎকার দিয়ে পড়ে গেল তান্ত্রিক পড়ে যাবার পর আমি দেখলাম আমার পিছনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর একটা জিন। সেই ভয়ঙ্কর জিনটাকে দেখে সেখান থেকে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ওদিকে সেই জিনটা বিশাল আকারের একটা কুকুরের রূপ নিয়ে আমার পিছন পিছন দৌড়াতে লাগলেন। আমি জীবন বাঁচাতে দৌড়াচ্ছি, এমন সময় সেই কুকুর রূপে থাকা জিনটা আমার সামনে চলে আসেন। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ভয়ে চিৎকার করছি, ওদিকে সেই জিনটা আমার দিকে এগিয়ে আসছে। জিনটা আমার কাছাকাছি আসতে সেখানে চলে আসলেন জান্নাত পরী। জান্নাত পরী এসে সেই জিনটাকে আঘাত করতে লাগলেন। জান্নাত পরীর আঘাতে সেই জিনটা পালাতে চেয়েও পালাতে পারলেন না ও সেখানেই মারা গেলেন। জিনটা মারা যাবার পর জান্নাত আমাকে বললেন, পাগল নাকি তুই, যে তান্ত্রিককে আঘাত করলি, যদিও মরে যায়? তান্ত্রিক মারা গেলে আমার মা বাবা ও ভাইকে মুক্ত করবে কে? তখন আমি বললাম, আমি করব, কিভাবে করব সেটা আমি দেখে নিব। তান্ত্রিক আমাকে ধোঁকা দিছে, ওর মরা উচিত। আমার কথায় জান্নাত বললেন, চলে যায় এখান থেকে, তান্ত্রিকের সাথে আরও ভয়ঙ্কর জিন আছে, ওরা যে কোনো সময় আসতে পারে। জান্নাত পরীর কথায় সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার পর চিন্তায় পড়ে গেলাম, কি করা। জান্নাত পরীর মা বাবা আমার জন্য বন্দী হয়েছে, আমি মরি আর বাঁচি ওর মা বাবাকে মুক্ত করব। এই ভাবনা মতো সেদিনটা বাড়িতে কাটিয়ে পরের দিন একজন কবিরাজের বাড়ির দিকে যেতে লাগলাম। আমি কবিরাজের বাড়ির দিকে যাওয়ার সময় জান্নাত পরী আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তোকে বলছি না কোনো হুজুর বা কবিরাজের বাড়িতে যেতে পারবি না? কি ভাবছিস ওদের কাছে গেলে বাঁচতে পারবি? না, পারবি না, তোকে আমি মেরেই ফেলব। জান্নাত পরীর কথায় ওকে বললাম, আমি আমার জন্য কবিরাজের বাড়িতে যাচ্ছি না, আপনার মা বাবার জন্য যাচ্ছি। কবিরাজের বাড়িতে গিয়ে দেখি আপনার মা বাবাকে ওই তান্ত্রিকের থেকে মুক্ত করাতে পারে কিনা। আমার কথায় পরী বললেন, সত্যি তো? যদি তোর কথা মিথ্যে হয় তাহলে বাড়িতে ফিরলে তোকে শেষ করে দিব। কথাটা বলে জান্নাত পরী চলে গেলেন। ও চলে যাবার পর আমি চলে গেলাম কবিরাজের বাড়িতে। সেই কবিরাজের বাড়িতে যাবার পর ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এর জন্য জান্নাত পরীকে দরকার হবে।
তুমি জান্নাত পরীকে ডাকো, আমি কিছু কাজ বুঝিয়ে দেই। তখন আমি জান্নাত পরীকে স্মরণ করলে পরী ওখানে আসলেন। জান্নাত পরী আসায় কবিরাজ বললেন, পরী, তুমি চিন্তা করো না, আমি তোমার মা বাবাকে মুক্ত করে দিব। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কাজ করে নেই। কথাটা বলে সেই কবিরাজ হাতে এক গ্লাস পানি নিয়ে চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর হঠাৎ করে কবিরাজ তার হাতে থাকা পানিটা জান্নাতপুরীর শরীরে ছিটিয়ে দিয়ে কি জানি জোরে জোরে পড়তে লাগলেন। ওদিকে তখন জান্নাতপুরী চিৎকার করে বললেন, আমাকে বন্দী করতে চাইছিস? জান্নাতের এরকম কথা শুনে আমি আর দেরি না করে কবিরাজকে আঘাত করে ফেলে দিলাম। ওদিকে তখন জান্নাতপুরীও কবিরাজকে ধরে শূন্যে তুলে আছাড় মেরে ফেলে দিলেন। জান্নাতপুরী আঘাতে কবিরাজ পড়ে গিয়ে চিৎকার করে মাফ চাইতে লাগলেন আর বললেন, আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি তোমাকে বন্দী করতে চাইছি, জান্নাতপুরী মাফ করো আমাকে। কবিরাজের কথায় জান্নাত বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে থাকলে জান্নাত আমার কাছে এসে বলল, আর কত ঝামেলা বাড়াবি? তোকে বলছি না কবিরাজের কাছে যাবি না? তোর ডাকে কবিরাজের ওখানে গিয়েছিলাম, অল্পর জন্য তো কবিরাজ আমাকে বন্দী করে ফেলতো। তোর ভুলের জন্য আমার কিছু হওয়ার আগে তোকে শেষ করব, মনে রাখিস। কথাটা বলে চলে গেলেন জান্নাতপুরী। এদিকে তখন আমি রাগে দুঃখে বাড়িতে না গিয়ে চলে গেলাম আরমানের বাড়িতে। ওখানে গিয়ে আরমানকে জিজ্ঞেস করলাম কোথাও বড় কবিরাজ বা হুজুর আছে কিনা। আমার কথার জবাবে আরমান বললেন, আমার নানা বাড়ির ওখানে বড় একজন কবিরাজ আছে, উনি ভালো কবিরাজ, ওনার সাথে শক্তিশালী জিনেরা থাকে। আরমানের কথায় সেই বড় কবিরাজের ঠিকানা নিয়ে চলে গেলাম তার কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর ওনাকে সব খুলে বললাম, সব বলে অনুরোধ করে বললাম আমাকে সাহায্য করার জন্য, জান্নাতপুরীর মা বাবাকে যেন মুক্ত করে দেয়া হয়। আমার কথায় কবিরাজ শুরুতে কাজটা করতে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়। কবিরাজ রাজি হয়ে আমার সাথে চলে যায় নদী পাড়ের সেই তান্ত্রিকের ওখানে। তান্ত্রিকের ওখানে যাবার পর কবিরাজ তান্ত্রিককে উদ্দেশ্য করে বলেন, তান্ত্রিক, শুনলাম তুমি জান্নাতপুরীর মা বাবাকে বন্দী করে রাখছ। নিজের ক্ষমতা দেখিয়ে বিনা কারণে কারো মা বাবাকে বন্দী করে রাখতে পারো না, ছেড়ে দাও ওর মা বাবা ও ভাইকে। কবিরাজের কথায় তান্ত্রিক বললেন, কবিরাজ, তুই কে আমাকে জ্ঞান দেয়? আমি জান্নাতপুরীর মা বাবাকে তখনই ছাড়ব যখন ওরা আমাকে গুপ্তধন দিবে। আমি গুপ্তধন না পেলে ওদের ছাড়ব না। তুই এখান থেকে চলে যা। হতে পারিস তুই কবিরাজ, কিন্তু আমার কাছে তুই কিছু না, যা এখান থেকে। তান্ত্রিকের এরকম কথায় কবিরাজ বললেন, নিজেকে শক্তিশালী ভাবিস না, তোকে শেষবারের মতো বলছি, বাঁচতে চাইলে ওদের ছেড়ে দে। কবিরাজের কথায় তান্ত্রিক আবারও না করলেন, আর তান্ত্রিক তার সাথে থাকা দুজন শক্তিশালী পিশাচ জিনকে ডাকলেন। তান্ত্রিকের ডাকে তার পিশাচ জিনেরা এসে কবিরাজের উপরে আক্রমণ করতে এমন সময় কবিরাজের সাথে থাকা শক্তিশালী একজন জিন এসে ওই পিশাচ জিন দুটোর সাথে যুদ্ধ শুরু করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। ওদের যুদ্ধ চলার সময় জান্নাতপুরী আসে ওখানে। জান্নাতপুরী এসেও যুদ্ধ করতে থাকলে একটু পরেই কবিরাজের জিন ও জান্নাতপুরী মিলে তান্ত্রিকের পিশাচ জিন দুটোকে মেরে ফেলেন। নিজের জিনদের মরতে দেখে তান্ত্রিক সেখান থেকে পালাতে গেলে জান্নাতপুরী তান্ত্রিককে ধরেন আর আঘাত করতে করতে বলেন, আমার মা বাবা ও ভাইকে মুক্ত করে দে। জান্নাতপুরীর আঘাতে তান্ত্রিক ওর মা বাবা ও ভাইকে মুক্ত করে দেন। ওদের মুক্ত করায় জান্নাতপুরী তান্ত্রিককে ছেড়ে দেন না, তান্ত্রিককে জান্নাতপুরী মেরে ফেলেন। তান্ত্রিককে মেরে ফেলে জান্নাতপুরী ওর মা বাবা ও ভাইকে নিয়ে চলে যায়। এদিকে তখন কবিরাজ আমাকে নিয়ে বাড়িতে আসে। তখন আমি কবিরাজের সম্মানী দিয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে বাড়িতে আসি। আমি বাড়িতে আসার পর শান্তিতে শুয়ে পড়ি। যাক, আমার জন্য জান্নাতপুরীর মা বাবা বন্দী হয়েছিল, ওদেরকে আবারও মুক্ত করাতে পারলাম। আমি পরিবন্দী করতে যে ভুল করছি, যে পাপ করছি, তার জন্য আল্লাহর কাছে তওবা করছি, আর কখনো এসব কাজ করব না। এই ঘটনার দুদিন পর জান্নাতপুরী আমার কাছে আসে আর বলে, তোমাকে আঘাত করার জন্য দুঃখিত, মা বাবা বন্দী হওয়ায় রেগেছিলাম, আমাকে মাফ করে দিও, তুমি অনেক ভালো। জান্নাতপুরীর কথায় খুশি হয়ে বলি, তুমিও অনেক ভালো, আমি আমার পাপের জন্য তওবা করছি, আর কখনো পরীকে বন্দী করার কথা চিন্তা করব না। আমার কথায় জান্নাতপুরী মুস্কি হেসে বললেন, পরীকে আর বন্দী করতে হবে না, আমি তোমার কাছে এখন থেকে এমনিতে আসব, দুজনে গল্প করব। কথাটা বলে জান্নাতপুরী চলে যায়, আর এরপর থেকে ও আমার কাছে মাঝমধ্যে আসে, আমরা কথা বলি, ঘুরতে যাই। এভাবে চলছে আমার ও জান্নাতপুরীর দিন।
প্রিয় লিসনার, জান্নাতপুরী ও আমার এই ঘটনাটি এখানেই শেষ হলো। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাহস ভালো, বেশি সাহস ভালো না। এই রকমই একটি ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই ঘটনাটি গা ছমছম করার মতো একটি ঘটনা। মন দিয়ে শুনতে থাকুন, ভালো লাগবে। চলুন শুরু করা যাক ঘটনাটি। ছোটবেলা থেকেই আমার ভয় ডর কম। ঘোর অমাবস্যায় শেওড়া গাছের নিচে বসে রাত কাটিয়েছি। ভুতুড়ে পোড়ো বাড়িতে কাঁথা বালিশ নিয়ে 2-3 রাত ঘুমিয়ে এসেছি। যেই সেতুর নিচে জলদানব আছে বলে মাছ ধরা মানা, গভীর রাতে সেখানে গিয়ে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে মাছ তুলে নিয়ে এসেছি। ভয় তো দূরের কথা, গা ছমছম করেনি একটিবার। তবে একবার ভয় পেয়েছিলাম, বেশ ভয়। সেই ঘটনাটি বলি। আমাদের পাশের গ্রামে প্রতি বছর বৈশাখী মেলা বসে। সেবারও বসেছিল। দল বেঁধেই গিয়েছিলাম মেলাতে, কিন্তু ঘুরতে ঘুরতে দল ছুট হয়ে গেলাম। এর ওপর সেবার যাত্রা পার্টি এসেছিল। সেটা দেখতে দেখতে রাত হয়ে গেল। ভেবেছিলাম যাত্রার প্যান্ডেলেই সব বন্ধুদের পেয়ে যাব, কিন্তু বিধিবাম, ওরা যাত্রা না দেখেই চলে গিয়েছিল। পরে জেনেছিলাম ওরা তো নেই, গ্রামের একটা লোককেও পেলাম না একসাথে বাড়ি ফেরার জন্য। কি আর করা, একা একাই বাড়ির পথ ধরলাম। বৈশাখ মাস, সন্ধ্যায় আকাশ কালো হয়েছিল। আমি অর্ধেক রাস্তা আসতেই দেখলাম কালবৈশাখী শুরু হলো। প্রথমে তো খুব হাওয়া শুরু হলো। একটা গাছের নিচে গিয়ে কোনো রকমে সামলালাম। এরপর শুরু হলো খুব জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি। ও এলাকায় আমার পরিচিত কেউ ছিল না, তাই বাড়ি ফেরা ছাড়া কোনো উপায়ও ছিল না। আমাদের গ্রামে ঢোকার আগে মোটামুটি একটা বড় মাঠ পার হতে হয়। মাঠটা রাতে কেউ পার হতে চান না। সবার বিশ্বাস এখানে ভুতুড়ে ব্যাপার স্যাপার ঘটে। এর একটা কারণ হলো মাঠের এক কোণাতে এক পুরনো গোরস্থান আছে। আমার তো এসব ভয়টয় নেই, আগেই বলেছি। নিশ্চিন্তেই মাঠ পার হচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো মাঠের যেদিকে পুরনো গোরস্থানটা আছে সেদিকে 2জন লোক সারা গায়ে চাদর পেঁচিয়ে মাথাটুকুও চাদরে ঢেকে গুটি গুটি পায়ে হাঁটছে। অন্ধকার আর বৃষ্টিতে এত দূরের জিনিস দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু বারবার যে বিদ্যুৎ চমকাচ্ছিল তাতেই ও দৃশ্য আমার চোখে পড়ে। ব্যাপারটা দেখে বেশ অবাক লাগলো, কারণ বৈশাখ মাসের গরমে এভাবে চাদর মুড়ি দেওয়া খুবই বেমানান ব্যাপার। যদিও বৃষ্টি, তবুও এমন কিছু শীত পড়েনি যে একেবারে চাদর মুড়ি দিতে হবে। বুঝলাম লোকগুলোর অন্য উদ্দেশ্য আছে। খুব কৌতূহল হলো। আস্তে আস্তে ওদের পিছু নিলাম কি করে দেখার জন্য। দেখলাম লোকগুলো সেই গোরস্থানের ভিতর যাচ্ছে। আমিও সেদিকে গেলাম। গোরস্থানে বেশ পুরনো মোটা মোটা গাছ ছিল। সেগুলোর একটার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি করে লোক দুটোর মধ্যে একজন কোদাল দিয়ে একটা গর্ত খোঁড়া শুরু করলো। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর নেমে পড়ল গর্তে। এরপর গর্ত থেকে কিছু হাড় বের করে নিয়ে আসলো। এরপর 2জন মিলে হাড়গুলো সাজালো। একজন একটা ম্যাচ জ্বালিয়ে আগুন ধরালো হাড়গুলোতে। উপরে গাছপালা ঘন হয়েছিল, তাই বৃষ্টির পানি আগুনে পড়ল না। আগুন জ্বলতে লাগলো। এরপর 2জনে আগুনের দুধারে বসে কি মন্ত্র আওড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ বসে রইলাম, কিছুই ঘটল না। বিরক্ত হয়ে চলে যাব কিনা ভাবছি, এরপরই একটা জিনিস দেখলাম। একটা লোক তার পাশে রাখা একটা ব্যাগ সামনে নিয়ে আসলো। এতক্ষণ খেয়াল করিনি ব্যাগটা। এরপর উনি ব্যাগটা খুললেন। ব্যাগের ভেতর থেকে কিছু একটা বের করে নিয়ে আসলেন। ভালো করে তাকিয়ে দেখলাম এক ছোট বাচ্চা, খুবই ছোট, হয়তো কয়েক মাস বয়স। বাচ্চাটা নড়াচড়া করছে না, কিন্তু ওর বুক শ্বাস নেয়ার জন্য ওঠানামা করছে। বুঝলাম হয় বাচ্চাটি ঘুমিয়ে আছে, না হলে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। বাচ্চাটিকে ব্যাগের বাইরে রেখে লোকটা একটা লম্বা ছুরি বের করলেন। এরপর শান দিতে লাগলেন ছুরিতে। কালো জাদু, প্রেত চর্চা এসব ব্যাপারে কিছু শুনেছিলাম। ওসবে নাকি নরবলি-টলি দেওয়ার ব্যাপার থাকে। কেন যেন মনে হলো এটাও তেমন কিছু। এই 2জন লোক বাচ্চাটাকে খুন করবে এখন। বাচ্চাটাকে বাঁচাতে হলে কিছু করতে হবে, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। ওরা 2জন লোক, একজনের সাথে আবার ছুরিও আছে, আর এদিকে আমি একা। এই সময় একটা কথা মনে পড়ল। মেলা থেকে কয়েকটা হাউই বাজি কিনেছিলাম, পকেটে আছে এখনো। বাজিগুলো পলিথিনে পেঁচানো ছিল, তাই বৃষ্টিতেও ভিজেনি। একটা বুদ্ধি এলো মাথায়। আমার পাশেই একটা আম গাছ,
সেটার একটা মোটা ডাল লোকগুলো যেখানে বসে আছে তার উপর পর্যন্ত ছড়িয়েছে। আস্তে আস্তে গাছে উঠে পড়লাম। এরপর ডাল বেয়ে বেয়ে লোকগুলো যেখানে রয়েছে তার কাছাকাছি গেলাম। একজন ছুরি ধার দেয়ায় এবং আরেকজন মন্ত্র পড়ায় ব্যস্ত। আমার ডালের উপরে নড়াচড়া হয়তো তাই টের পেলেন না। পকেট থেকে বাজি বের করে ছুঁড়ে দিলাম আগুনে। বিকট শব্দ হলো, আগুনটাও ঝলসে উঠল। লোক দুটো দুধারে ছিটকে পড়লেন। আমি এই সুযোগটুকু ছাড়লাম না। ডাল থেকে লাফ দিয়ে নিচে নেমে বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করলাম। লোক দুটো চিৎকার করতে করতে আমার পিছু নিল, কিন্তু ভারী বৃষ্টি আর কাদার মধ্যে আমার সাথে পেরে উঠল না। গোরস্থান থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছি, আমাদের গ্রামের সীমানায়। আর একটু সামনে গেলেই হারুনেদের বাড়ি। এখন লোকগুলো কিছু করতে পারবে না আমার। নিশ্চিন্ত হয়েই একটা গাছের নিচে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। বাচ্চাটা আমার কাঁধে ছিল, ও একটু নড়ে উঠল। বুঝলাম ঘুম ভেঙেছে। ওকে আমার কোলে নিয়ে আসলাম, কিন্তু ওর দিকে চোখ পড়তেই ভয়ে আমার শরীর হিম হয়ে আসলো। দেখলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে। ওর চোখের মণি নেই, চোখ দুটো একদম সাদা, মুখে ধারালো দাঁতের শাড়ি। ওর হাসিটুকু যে কি ভয়ঙ্কর ছিল তা যে না দেখেছে তাকে বোঝানো যাবে না। আমি কোল থেকে ওকে ফেলে দিলাম। ও নিচে না পড়েই শটান দুপায়ে দাঁড়িয়ে গেল। আমি ভয়ে জমে গেছি, যেন কি করব কিছুই বুঝতে পারছি না। এ সময়ই লোক দুটো আমার পাশে চলে এলো। বাচ্চাটাকে দেখেই বলল, সর্বনাশ, প্রেতটা জেগে গেছে, ওকে তো মারা যাবে না এখন। বাচ্চাটা লোকটার দিকে এক মুহূর্ত তাকালো, তারপর লাফিয়ে উঠে ওর টুটি কামড়ে ধরল। পাশের লোকটা চেষ্টা করলো ওকে ছাড়ানোর, কিন্তু পারল না। বাচ্চাটা কামড়ে ওর গলা ছেড়ে ফেলল। আমি আর দাঁড়ালাম না, চিৎকার করতে করতে গ্রামে ঢুকে পড়লাম। এরপর এক দৌড়ে সোজা আমার বাড়িতে। আমার আর কিচ্ছু মনে নেই। সে রাতে আমার প্রচণ্ড জ্বর এসেছিল। 3 দিন ছিল সেই জ্বর। জ্বর কমলে পরে শুনেছিলাম গ্রামের বাইরে দুটো লোকের লাশ পাওয়া গেছে ছিন্ন ভিন্ন অবস্থায়। আমার কাহিনী কেউ বিশ্বাস করল, কেউ হেসে উড়িয়ে দিল। পুলিশি তদন্তে বেশ হ্যাপা পোহাতে হলো, তবে ওসব কথা থাক। যাই হোক, আমার ঘটনাটি এটুকুই। এরপর থেকে আর কখনো ওই মাঠ রাতে একা পার হইনি। এখন তো গ্রামেও থাকি না, তবে গ্রামের লোকজন বলেন এখনও নাকি গভীর রাতে মাঠটি পার হওয়ার সময় তারা গোরস্থানের ভিতর থেকে কোনো এক ছোট বাচ্চার হাসির শব্দ শুনতে পান। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের যেই ঘটনাটি বলবো এই ঘটনাটি পাঠিয়েছেন তুষার ভাই। তুষার ভাই বাড়ি শেরপুর মেলপট্টি, পাড়ার নাম পালপাড়া। মেলপট্টিতে তুষার ভাই থাকে। আর এই ঘটনাটি তুষার ভাই শুনেছেন তার একটি দাদুর থেকে, এবং দাদুর বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছে। তুষার ভাই যেভাবে বলতেছে এইভাবেই আমি আপনাদের বলার চেষ্টা করতেছি। শুনতে থাকুন এই মর্মান্তিক ভয়ের ঘটনাটি। 1994 সালে এই ঘটনাটি ঘটে। দাদুর বন্ধু নাম ওমর ফারুক। ফারুকের সাথেই এই ঘটনাটি ঘটেছে। একটি গ্রামের পাশেই একটি পুরানো কবরস্থান। ওই কবরস্থানে দিনের বেলায় সাধারণত মানুষ আশপাশে দিয়ে হেঁটে যাওয়া আসা করে, কিন্তু ঠিক মাগরিবে আজানের পর সন্ধ্যার পর থেকে ওই ধার দিয়ে কেউ যাওয়ার সাহস পায় না, কেননা ওখানে ভয়ানক কিছু আসে বলে সবাই বলে। তো তুষারের দাদুর বন্ধুটা ফারুক ভয় করে না, জিন ভূত এরকম কোনো কিছু বিশ্বাস করে না, বলে এসব কিছুই মিথ্যা। যখন পাড়ার মানুষ এইসব কিছু নিয়ে গল্প করে তখন উনি হাসিয়ে উড়িয়ে দেয়, এই কান্দে শোনে ওই কান্দে বের করে দেয়। তো এক সময় ফারুকের বন্ধুদের বলে এসব কিছু মিথ্যা। তখন ফারুক বাজি লাগে বলে আমি ঠিক রাত 12টায় ওই কবরস্থান থেকে ঘুরে আসব, কি দিবি বল। তখন একটা বন্ধু উঠে বলে তুই যদি রাত 12টার দিকে ওখান থেকে ঘুরে আসতে পারিস তাহলে তোকে 1000 টাকা দেব। 1000 টাকা? ফারুক বলে ঠিক আছে, তাহলে 1000 টাকা রেডি করে থাক। কিন্তু ফারুকের বন্ধু বলে তুই যদি ভয় করিস তাহলে কিন্তু হবে না,
ভয় করা হবে না, ভয় যদি করিস তাহলে উল্টা তুই আমাকে 1000 টাকা দিবি। ফারুক রাজি হয়ে যায়, প্রস্তুতি নেয়, ঠিক 10টা পর্যন্ত আড্ডা দেয়, বাড়িতে ভাত খায়। একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে সবাই বসে থাকে। তখন ওকে সময় দেয় 1 ঘন্টা, 12টার দিকে যাবে, 1 ঘন্টা 1টা পর্যন্ত বসে থাকবে। 1টার মধ্যে না আসলে বন্ধুরা আবার চলে যাবে ফারুককে দেখতে। ফারুক বল ঠিক আছে, তোরা টাকা নিয়ে বসে থাক, আমি আসতেছি। হাতে টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে রওনা দেয়। ঠিক রাত 12টার দিকে ওই পুরানো কবরস্থানের ওখানে ঢুক করে চলে যায় কবরস্থানে। যাওয়ার পর কবরস্থানে প্রবেশ করবে, তখনই হালকা একটা বাতাস ফারুকের গায়ে লাগে, হালকা গরম বাতাস। ফারুক ভাবে এই সময় বাতাস হতেই পারে, রাত 12টা, নিরিবিলি এলাকা, বাতাস তো আসতেই পারে। কোনো রকমের মনের মধ্যে ভয় কি জিনিস সেটা তার মনে আসেনি আর কি। চলে যায় আস্তে আস্তে কবরস্থানের ভেতরে। কবরস্থানের ভেতর যাওয়ার পর সব কিছুই স্বাভাবিক, কোনো কিছু সমস্যা নেই, সব নীরব, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক চারিধার দিয়ে আসতেছে, জ্যোৎস্নার হালকা আলো। ফারুক লাইট ধরে পুরোটাই ঘুরতেছে আর কি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিক চোখ দেয় ফারুকের একটি কবরস্থানের দিকে। ওই কবরের দিকে দেখে কবরের মাটি মনে হয় হালকা করে নড়তিছে। ফারুকের মনের মধ্যে হালকা একটা ভয় সৃষ্টি হয়। আস্তে আস্তে করে দেখার জন্য চলে যায় ওই কবরের পাশে। কবরের পাশে যাওয়ার পর ফারুক অনুভব করে মাটি যে লড়তিছে ওইটা মনে হয় আরো বেশি লড়তিছে। তখন ফারুক মনের মধ্যে ভয় চলে আসে, কি করবে বুঝতে পারে না, কিন্তু ভয় পেয়ে তো গেলে হবে না, সাহস করে দাঁড়িয়ে থাকে। ক্ষণিকের মধ্যে মনে হয় পুরোটা মাটি মনে হয় লড়তিছে। ফারুক দেখে মনে হয় কলিজার পানি সব শুকে যাবে, গলা শুকে কাঠ। ফারুক লাইট ধরে দেখে পুরোটা কবর আস্তে আস্তে করে নড়তিছে, আর মনে হয় মাটি ফেটে যাচ্ছে। আস্তে আস্তে করে মাটি ফেটে যাওয়ার পর আস্তে আস্তে করে কবরের ভেতর থেকে একটি হাত বের হয়। ফারুক দেখে তো অবাক, ভয় করে না, কিন্তু তার এত ভয় লেগেছে, তখন মনে হয়েছে ফারুকের জীবনে এরকম ভয় করেনি, এরকম একটা ভয় চলে যাচ্ছে ফারুকের মনের মধ্যে। তখন ফারুক লক্ষ্য করে দেখে ফারুক যে ওখান থেকে দৌড়ে বের হবে এটাও পারতেছে না, চিৎকার করবে এটাও পারতেছে না। তখন দেখে আস্তে আস্তে মাটি ফেটে হাত বের হলো, হাতের থেকে আস্তে আস্তে করে একটা দেহ, কবরে লাশ বের হলো, হয়ে দাঁড়িয়ে পড়ল। তখন ফারুক লক্ষ্য করে দেখে দুর্গন্ধ এবং লাশের মাংস মনে হয় পচে পচে খুলে পড়বে, চোখ নেই, চোখ গর্ত, চোখের মধ্যে থেকে আগুনের মনে হয় সীসা বের হচ্ছে, দাঁত দেখা যাচ্ছে বিশাল বড় বড়। তখন ফারুককে বলে, তুই কে, তুই এখানে কেন আছিস? ফারুক কোনো কথা উত্তর দেয় না, জোরে চিৎকার করে উঠে দৌড় মেরে ওখান থেকে আসতে যাবে। যখনই অল্প একটু চলে যাচ্ছে ওখান থেকে, তখনই হঠাৎ করে ডাক দেয়, ফারুক দাঁড়া। ফারুক দাঁড়িয়ে পড়ে। ফারুক কেন দাঁড়িয়ে পড়ল? ফারুক এই জন্য দাঁড়িয়ে পড়ল, এই কণ্ঠটা ওরই চেনা একটা কণ্ঠ। পিছনে তাকালো, তখন ওই ভয়ানক চেয়ারটা ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়ে গেল, তার দাদার চেয়ারের মতো হয়ে গেল। কণ্ঠটা হুবহু ফারুকের দাদা। অবাক হয়ে গেল, তুই এখানে কেন আছিস? তখন বলতেছে, আমি তো এমনি আসছিলাম, তুই এখানে এসে ভুল করেছিস, তুই এখান থেকে যেতে পারবি না। ফারুক তুই এখানে থেকে যাস না। ফারুক এসব কিছু দেখে, ফারুকের দাদা মারা গেছে অনেক বছর আগে। ফারুক ওখান থেকে চিৎকার মেরে দৌড়ে যাবে, হঠাৎ করে দেখে ফারুকের পা কে জানি চেপে ধরেছে। ফারুক পিছনে ঘুরে দেখে ওর দাদা রূপ ধরে যে ছিল সে শুধু সাধারণ ওর দাদা না, এটা হচ্ছে ভয়ানক একটা জিন। ক্ষণিকের মধ্যে রূপ পরিবর্তন হয়ে গেছে, বিশাল বড় একটা অবয়বের মতো হয়ে গেছে। তখন ফারুক দেখতে পারে তার হাতের লোক একেবারে রাক্ষসের মতো, লোক অনেক বড় বড়, পা উল্টা দিকে হয়ে শূন্যের উপর ভাসতেছে, চোখ আগুনের সীসার মতো জ্বলতিছে। ফারুকের পা ধরে যখন টান মারবে, তখন ফারুক প্রাণটা বাঁচানোর জন্য
দোয়া দরুদ পড়তে শুরু করছে। করতে করতে হঠাৎ করে গায়ের শক্তি দিয়ে ওখান থেকে একটা ঝাড়ি মারছে। মারা ওখান থেকে এক দৌড়ে যে দোকানের আশপাশে চিৎকার করে উঠে ফারুক ধাম করে পড়ে গিয়েছে। তখন ওরা কেউ শুনতে পারেনি ওর বন্ধুরা। তখন ঠিক পৌনে একটা, সবাই ভাবে ফারুকের কোনো বিপদ হলো না তো, চল যাই, এতক্ষণ তো লাগার কথা না। তখন সবাই লাইটলি আসতেছে। আসার সময় দেখে রাস্তার এক পাশে ফারুক পড়ে আছে, মাটির রাস্তা, ফারুকের শরীর কাদা দিয়ে মাখানো। ফারুক জ্ঞান নেই, ওকে স্নান করে বাসায় নিয়ে গেছে। যাওয়ার পর সমস্ত কথা খুলে বলেছে ফারুকের বন্ধুরা, তার ফ্যামিলির লোককে। তখন সেই রাতে ফারুকের আর জ্ঞান ফেরেনি। পরের দিন সকাল 9টায় যখন জ্ঞান ফিরেছে, তখন ফারুক চোখ খুলে দেখে ফারুক তার বাড়ির উঠানে বিছানার উপর শুয়ে আছে। সমস্ত বন্ধুরা চারপাশে ভরে গিয়েছে। তখন ফারুককে বলে, কি হয়েছিল? তখন ফারুক বলে, সমস্ত ঘটনা খুলে বলে। ফারুকের বাবা এসব কিছু শোনার পর যখন শুনেছে আমার দাদা, তখন বলতেছে, এটা তোর দাদা ছিল না, দাদার রূপে শয়তান জিন ছিল মনে হয়। তখন ফারুকের পা আলোক করবে কিন্তু করতে পারতেছে না, পায়ে প্রচুর ব্যথা। তখন সবাই ফারুকের পায়ের দিকে লক্ষ্য করে দেখে ফারুকের পায়ে লোকের দাগ একবারে বসে গেছে, রক্ত জমা হয়ে গেছে, ওইখানা কালো হয়ে গেছে। ফারুকের শরীরে প্রচুর জ্বর, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের মাথায় ফারুকের এমনভাবে জ্বর আছে, ফারুক জ্বরে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারকে নিয়ে আসা হয়, ডাক্তার ওষুধ দেয়, ক্ষণিকের জন্য কমে গেলেও সেই জ্বর আর ভালো হয় না। ফারুকের বাবা এবং ফারুকের বন্ধুরা সবাই মিলে একটি হুজুরকে নিয়ে আসে। নিয়ে আসার পর হুজুর ঝাড়া দেয়, ফু দেয়, পানি পড়া দেয়, দিয়ে চলে যায়। ফারুক ক্ষণিকের জন্য 2-3 দিন একটু ভালো ছিল, তারপরে আবার ফারুকের অসুস্থ। হঠাৎ করে রাতে ফারুক চিৎকার করে ওঠে, বলে আমার দাদার মতো কে যেন দাঁড়িয়ে আছে। তখন দেখে খাটের একটা সাইডে ওই ভয়ানক জিনটা দাঁড়িয়ে থেকে বলতিছে, তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস, তুই বাঁচবি না, তোকে আমি নিয়েই যাব। ফারুক চিৎকার করে ওঠে। তার বাবা কি করবে কিছু বুঝতে পারে না। হুজুরের দেওয়া পানি পড়া সমস্ত কিছু ছিটে দেয় এবং ফারুককে একটু খাওয়ানো হয়। পরের দিন সকালে ফারুক আর উঠতে পারে না। তখন ফারুকের বাবা এবং পাড়ার মুরব্বী একটা লোক মিলে একটা কবিরাজের খোঁজ পায়। সেই কবিরাজের কাছে চলে যায়। যাওয়ার পর সমস্ত কিছু খুলে বলে। কবিরাজ চলে আসে সন্ধ্যার মধ্যে তা ফারুকের বাসায়। সমস্ত মানুষ ভরে গিয়েছে উঠানে, ফারুককে মাঝখানে রেখে দিয়েছে। ফারুকের গায়ে প্রচুর জ্বর এবং ফারুকের শরীরে কোনো শক্তি নেই। ফারুকের চোখের ধার দিয়ে কালো হয়ে গেছে। একে একে 7 দিন পার হয়ে গেছে এই ঘটনার পর। ওই কবিরাজটা বলে ফারুককে জিন ধরেছে, জিনে আসর করেছে। ফারুককে মাঝখানে রেখে দোয়া দুধ পড়তে শুরু করে, ফু দেয়, পানি শরীর মানে পানি পড়ায় কি জানি পরে পানিতে ফু দিয়ে সেই পানি ফারুকের শরীরে ছিটিয়ে দেয়। ক্ষণিকের মধ্যে ফারুক চিৎকার করে ওঠে। যেই লোকের গায়ে কোনো শক্তি নেই, অসুস্থ, জ্বর, শরীর দুর্বল, উঠতে পারে না, সেই মানুষটা একদম তাজা হয়ে বসে পড়েছে। তখন বলে, কবিরাজ বল তুই আমাকে কেন স্মরণ করলি? তখন কবিরাজ বলতিছে, আমি তোকে কেন স্মরণ করছি তুই কি জানিস না? তখন ফারুক বলতিছে, ফারুকের মধ্যে ওই জিনটা বলতিছে, আমি সব কিছু জানি, কিন্তু এই ছেলেটা আমার ঘুম ভাঙিছে, আমার জায়গায় পা দিয়ে আঘাত করেছে, ওখানে অপবিত্র করছে, ভেঙে দিয়েছে আমার ঘুম। এরও ঘুম আমি সারা জীবনের জন্য নষ্ট করে দেব। ওকে আমি নিয়ে যাব, আস্তে আস্তে শেষ করে দেব, 7 দিনের মধ্যে একে আমি মেরে ফেলে দেব। তখন ওই কবিরাজটা বলে, তুই বেঁচে থাকলে তুই একে মারবি, এর তো দোষ নেই, ওই তো বুঝতে পারেনি, ওই একটা ভুল করেছে, বন্ধুদের সাথে বাজি লেগে ওখানে চলে গিয়েছে, একে তুই মাফ করে দে, ক্ষমা করে দে, তুই এখান থেকে চলে যা। যাওয়ার জন্য রাজি হয় না। তখন ফারুককে মনে হয় আটকানো যায় না। ফারুকের বন্ধু সবাই মিলে ফারুককে ধরেছে। ধরার পর ফারুকের গায়ে প্রচুর শক্তি, দোয়া দূর পরে যখন ফু দেয়, যখন পানি পরে পানি যখন ফারুকের শরীরে দেয়, তখন ওই জিনটা চিৎকার করে ওঠে, আকুতি মানতি করতে শুরু করে, বলে, দেখ কবিরাজ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তখন কবিরাজ বলে, তুই একে ছেড়ে একবারে চলে যা, আমি তোর কোনো ক্ষতি করবো না, কথা দিলাম, তুই এই ছেলেকে কোনো ক্ষতি করিস না, তুই এখান থেকে একবারে চলে যা, ওই ছেলেকে মুক্তি করে দিয়ে। এরকম করতে করতে এক পর্যায়ে
ওই জিনের একটি শর্ত দেয়, বলে আমি একটা শর্ত দেব, এই শর্ত অনুযায়ী কাজ করলে আমি একে ছেড়ে একবারে চলে যাব। তখন কবিরাজ বলে তোর শর্ত তো আমরা মানব না। তখন বলে তাহলে তাই একে ছাড়বো না। তখন ফারুকের বাবা বলে ঠিক আছে কবিরাজ সাহেব, দেখুন কি শর্ত দেয়। তখন ওই জিনটা বলে আমায় একটা গরু দিতে হবে, গরু দিলে আমি একে ছেড়ে দেব। তখন ও কবিরাজ বলে গরু দিতে পারবো না, গরুর প্রচুর টাকা, এত টাকা দিয়ে তো গরু কেন দেব, তোকেই শেষ করে দেব। তখন ওই জিনটা বলে কবিরাজ তোরও কিন্তু ক্ষতি করব। কথা বলতে বলতে এক সময় মীমাংসার মধ্যে চলে আসে। তখন ওই জিনটা বলে ঠিক আছে একটা খাসি দে, তাহলে হয়ে যাবে, খাসিটা আমি খাবো এবং একে আমি ছেড়ে দেব। ফারুকের বাবা রাজি হয়ে যায়। তখন বলতেছে কবিরাজ বলে বল কিভাবে দেব। তখন ওই জিনটা বলে ঠিক রাত 12টার দিকে ওই খাসিটা ওই কবরের পাশে রেখে চলে আসবি। ফারুকের বাবা এবং ওই হুজুর কবিরাজ তিনজন মিলে চলে যায় ওই খাসি দিতে। খাসি নিয়ে যে ওখানে বেঁধে রেখে চলে আসে। যখন আসবে তখন দেখে মনে হয় কবরস্থানের মধ্যে প্রচুর ঝড় বয়ে যাচ্ছে। এমন অবস্থা, মানে ভয়ানক একটা অবস্থা, পিছনে প্রচুর শব্দ এবং মনে হয় হাড় চাপানোর শব্দ উঠে গেছে। কিন্তু কবিরাজ বলছে কেউ পিছনে তাকাবে না, সোজা চলে আসবা। তখন সবাই চলে আসে। কিন্তু জিন যখন ফারুকের কাছ থেকে চলে যায় তার পরের দিন থেকেই ফারুকের শরীর ঠিক, জ্বর নেই, ফারুক ঠিক মতো খাওয়া দাওয়া করে হাঁটতে পারে। আস্তে আস্তে ফারুকের শরীরে শক্তি চলে আসে। এরপরে ঠিক 7 দিনের মাথায় ফারুক সুস্থ হয়ে যায়। ফারুক আর স্বপ্নে কিছু দেখে না, ফারুক আর কিছু অনুভব করে না, ফারুক আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর থেকে ফারুক এখন পর্যন্ত সুস্থ, ফারুকের আর কোনো সমস্যা হয়নি। ফারুক বাস্তব ঘটনা মুখোমুখি হয়েছিল। এরপর থেকে ফারুকের মনের মধ্যে জিনের ভয় ঢুকে গিয়েছে। মহল্লার মানুষ এই কবরস্থানে সন্ধ্যার পরে আর কেউ যায় না। সবাই এখন ভালো আছে, সুস্থ আছে ফারুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি এই পর্যন্তই। ধন্যবাদ তুষার ভাই এত সুন্দর ঘটনা আমাদের পাঠানোর জন্য। ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।